সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন প্রফেসর মেজবাউল আজম সওদাগর, আমার বাম দিকে রয়েছেন শরীফ প্রধান শুভ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রচার সম্পাদক। দর্শক, দুজন অতিথির মুখ থেকেই ফ্যাসিবাদ নিয়ে শুনব। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 23 মার্চ 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 সাচিপের চাপে সরে গেলেন উপাচার্য সহ 4 কর্মকর্তা। 2010 খুলনা বিশ্ববিদ্যালয়ে 16 মাসে 69 জনকে নিয়োগ। ঢাকা বিশ্ববিদ্যালয় হলের কক্ষ নিয়ে সংঘর্ষ। 2011 জলবায়ু তহবিল 9/6। 2012 শেয়ার বাজারে আবারও বিপর্যয়, বিনিয়োগকারীদের ঝাড়ু মিছিল। 2013 সামিটে নিরাপত্তা জামানত অ্যাকশনে ভীত বিদ্যুৎ বিভাগ। 2014 বড়ুড়ায় মধ্যরাতে ভোট শেষ, ভূঁইয়াপুরে জাল ভোটের মহোৎসব। 2015 পুলিশের নির্মম নির্যাতনে দাঁড়াতেই পারছেন না সাংবাদিক মিজানুর রহমান, হরতালের সমর্থনে শাহবাগে ও বুয়েটে ছাত্রদলের মিছিল। 2016 লক্ষ্মীপুরে সন্তানদের সামনে মাকে বিবস্ত্র এবং মাথা ন্যাড়া করে উল্লাস। 133 প্রার্থীর ইউপি নির্বাচন বর্জন। 2017 বাংলাদেশ ভারত প্রতিরক্ষা সহযোগিতার রূপরেখা চূড়ান্ত। পরিবহন খাত জিম্মি, দিনে চাঁদা 6 কোটি। 2018 ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাবের বিরুদ্ধে 3 শিক্ষার্থীকে তুলে নেয়ার অভিযোগ। মেয়েকে সহকারী একান্ত সচিব নিয়োগ দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী। 2019 খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বিগ্ন, সুচিকিৎসার দাবি 101 চিকিৎসকের। অর্ধেক চালকেরই লাইসেন্স নাই। 2020 রিজার্ভ চুরির মামলায় হারল বাংলাদেশ ব্যাংক। 2021 তারেকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। নবাবগঞ্জের নিখোঁজ 2 এনজিও কর্মীর লাশ উদ্ধার। 2022 ইসির সঙ্গে সুশীল সমাজের সংলাপ, নির্বাচনকালীন সরকার এবং ইভিএমই বড় প্রশ্ন। কলাপাড়া স্কুল ছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার 3। 2023 এবার রোজায় দাম বেশি। শুরুতেই যাচ্ছি প্রফেসর মেজবা, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম খুলনা বিশ্ববিদ্যালয়ে 16 মাসে 69 জনকে নিয়োগ। দৈনিক প্রথম আলোর খবর ছিল একটি। এই ধরনের রাজনৈতিক নিয়োগ প্রক্রিয়া শিক্ষার মান এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে কতটুকু নেতিবাচক প্রভাবের মধ্যে ফেলে দিয়েছিল এবং বর্তমান যে শিক্ষার অবস্থা, এসবগুলোর ফলাফল কিনা, বা এই ফলাফল আমাদেরকে কতদিন বয়ে বেড়াতে হবে এবং কোন কোন ভাবে আমরা হুমকির মুখে পড়েছি। এই ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা যখন একটা রাষ্ট্রে কায়েম হয় তখন তার সামনে তখন একটা চ্যালেঞ্জ থাকে আর কি, বড় চ্যালেঞ্জটা হচ্ছে সে কিভাবে টিকে থাকবে, হাউ টু এক্সিস্ট, কিভাবে সে টিকে থাকবে, কন্টিনিউইটি থাকবে কিভাবে তার শাসনের মধ্যে। কারণ তার টিকে থাকাটা চ্যালেঞ্জ এই কারণে যে তার টিকে না থাকার অর্থ হচ্ছে মৃত্যু, আর তার টিকে থাকা মানে হচ্ছে তার বেঁচে থাকা। সো ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কায়েমের পর সে শুধু টিকে থাকতে চায় এবং তার টিকে থাকার জন্য কতগুলো এলিমেন্টস দরকার হয়, কতগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার যেতে হয়। তার মধ্যে রাষ্ট্র এবং জনপ্রশাসনের যে নিয়োগ প্রক্রিয়া, এটা তার মধ্যে হচ্ছে একটা। কারণ সে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চলতে চলতে এমন একটা পর্যায়ে দেখা দেয় যে সে কাউকে আর বিশ্বাস করতে পারে না, কে কোন সময় আমার সাথে বিট্রে করছে। এই জন্য নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সে সবসময় খুঁজে বেড়ায় যে আমার অরিজিনাল মানুষকে, এটা তার দরকার হয়। এটা খুঁজতে খুঁজতে সে পুরো নিয়োগ প্রক্রিয়াটা ফ্যাসিবাদী কাঠামোর মধ্য দিয়ে চলে আসে। যে নিয়োগ প্রক্রিয়াগুলো খেয়াল করলে আপনি দেখবেন যে কোন একটা স্টুডেন্টকে পরীক্ষা, ভাইভা, এগুলো যখন নেওয়া হচ্ছে তখন ভাইভার আগে আগে আপনি দেখবেন পুরো ফ্যাসিস্ট শাসন আমলে ভাইভার আগে আগে তার বাসায় এনএসআই পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন পাঠিয়ে দেওয়া হয়েছে? যে সে কি করে, তার বাবা কি করে, তার দাদা কি করে,
সমস্ত ইতিহাস লিখে মানে পলিটিক্যাল ডায়াগনোসিস, পলিটিক্যাল একবারে সিভি করে তার পাঠাচ্ছে। এবং আমি নিজে একটা দেখার সক্ষম হয়েছি, একজন অফিসার আমাকে দেখিয়েছে, স্যার দেখেন কিভাবে রিপোর্ট দিয়েছে আর কি। এনএসআর ওখানে একটা রিপোর্ট দেখলাম, মানে ছেলেটা হচ্ছে এসআই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং সে ভাইভা দিয়েছে, ভাইভা দিয়ে সে ভাইভা ভালো করেছে, সে খুব কনফিডেন্ট সে চাকরি হবে। কিন্তু তার সেই রিপোর্টটাতে দেখা যাচ্ছে লিখেছে এইভাবে যে ছেলে ভালো ভদ্র, কিন্তু তার বাবা বিএনপি মনোভাবাপন্ন। এই কথাটা লেখার মধ্যে দিয়ে দেখেন আপনি, বিএনপির কোনো কর্মী সমর্থক না, তার বাবা বিএনপি মনোভাবাপন্ন, মানে মানসিকতাও রিড করে ফেললো, বিএনপি মনোভাবাপন্ন, তার বাবা জন্য তার ছেলে ভালো, তারা সাক্ষ্য দিচ্ছে, কিন্তু তারপরে তাকে নেওয়া যাবে না। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো একইভাবে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে থেকে একই ঘটনা তৈরি হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা ইতিপূর্বে কখনো দেখিনি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম এগুলো খবর টবর টুকটাক জানতাম, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য নিজেও প্রথম দিকে ট্রাই করেছি, বিভিন্ন জায়গায় ঢাকা ভার্সিটিতে ট্রাই করেছি, পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলো। তা আমাদের সময় কখনো এরকম আমি দেখিনি যে, বা বিএনপির সময় পুরো সময়টাতে আমি কখনো এটা শুনিনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ করার আগে, তার ভাইভা পরীক্ষার আগে তার বাড়িতে এনএসআই পাঠানো হচ্ছে। কিসের জন্য পাঠানো হচ্ছে? ওই যে পলিটিক্যাল আইডেন্টিটি তার কনফার্ম করার জন্য, অর্থাৎ সে আওয়ামী লীগ ফ্যামিলির কিনা। ইভেন সেই ছেলেটার পরিবার যদি এমন হয় যে গ্রামে তো আমরা দেখি যে অনেক ফ্যামিলি আছে রাজনীতির সাথে সম্পৃক্ত না, নিরীহ ফ্যামিলি, ভোটের সময় যাস ভোট দেয়, যাকে ভাল লাগে ভোট দেয়, এরকম অনেক ফ্যামিলি আছে। কিন্তু যদি দেখা যাচ্ছে যে বাবাটা নিরপেক্ষ, ছেলেটাও নিরপেক্ষ, কোনো দলের সাথে তার কোনো পরিচয় নেই, কোনো ছবি নেই, কোনো আইডেন্টিটি, ওইটাও আওয়ামী লীগের শত্রু, তখন বলা হচ্ছে সে তো আমাদের কেউ না, মানে সে কোন পক্ষে আইডেন্টিফাই করতে পারতেছে না, মানে ওইটাও শত্রু, যেটা আমাদের পক্ষে না, যেটা বিএনপি করে, যেটা কোনো পক্ষেও না, কোনো পক্ষে না, সেটাও আওয়ামী লীগের শত্রু। তো ফ্যাসিবাদ এইভাবে তার সবসময় সে শত্রু আতঙ্কে ভোগে আর কি। মানে সে নিজের বাবা মা ভাই, এটা তার মানসিক একটা ডিজিজ, একবার সাইকোলজিক্যাল ডিজিজ, যে সে যাকে ভাববে প্রতিপক্ষ সেই তার প্রতিপক্ষ হয়ে যাবে এবং সেই লক্ষ্যবস্তু হয়ে যাবে এবং প্রত্যেকেই তার দেখলেই তার সন্দেহ হয়। আমরা একটা কথা বলি না যে ওই যে কি গরু দেখলে পালায় আর কি, এরকম একটা কথা আছে না গ্রামে। তো এই ধরনের ঘর পড়া গরু দেখলে পালায়। তো ওইরকম ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হওয়ার পর সে কাউকেই সে বিশ্বাস করতে পারে, সবাইকে সে শত্রু জ্ঞান করে, যে ও শত্রু, ও বোধহয় আমার সাথে বিট্রে করতেছে। এই সন্দেহ থেকে সে পুরা নিয়োগ কাঠামোটাকে তার স্ট্রাকচারের মধ্যে সে নিয়ে এসে এইভাবে যাচাই বাছাই করে নিয়ে আসে। মানে এতে তো অনেক মেধার অপমৃত্যু। এখন বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটাতে আসি, যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু এটা হতো না, মানে পুলিশ ভেরিফিকেশন হতো না কখনো। তো একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করে পাশ করেছে, তাকে বিশ্ববিদ্যালয়ের অনেক সময় ভাইস চ্যান্সেলর তাকে চিনে, বিভাগীয় চেয়ারম্যান চিনে, ডিন চিনে, অন্য শিক্ষকরা চিনে। এখানে তার ব্যাপারে পুলিশ ভেরিফিকেশনের কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ সে ওই বিশ্ববিদ্যালয়ে সে 5 বছর 6 বছর থেকে পড়ছে, সবসময় টিচারদের সাথে তার উঠা বসা, কথাবার্তা, কর্তৃপক্ষই তারা এখানে তো কোনো কিছু দরকার নেই। সেখানেও দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়িতে এনএসআই পাঠানো হয়েছে শুধু পলিটিক্যাল আইডেন্টিটি তার কনফার্ম করার জন্য। আমার বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি যে এটা করা হচ্ছে, এবং এটা তো ফলাফলের ক্ষেত্রেও দেখা গেছে যে কোন ফলাফল তো পরে, এটা তো ভাই এই সিচুয়েশনের মধ্য থেকে আমরা এখন যে জায়গায় আছি, এই জায়গাটাকে আমরা পরিবর্তন হতে পেরেছি। আমরা এটাকে জেনারেলাইজ করব কিভাবে? স্বাভাবিক তো করতেই হবে, এটাকে অবশ্যই স্বাভাবিক করতে হবে, কারণ রাষ্ট্রের চরিত্র যদি এটা হয়, যে রাষ্ট্র এবং নাগরিক যদি প্রতিপক্ষ মুখোমুখি দাঁড়িয়ে যায়, তাহলে তখন রাষ্ট্র করতে পারবেন না আপনি, তখন তো এটা রাষ্ট্র হবে না। রাষ্ট্রের কনসেপ্টটা কি? রাষ্ট্রের কনসেপ্টটা হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রটা তৈরি হবে এবং এই প্রক্রিয়ার মধ্যে দল মত সবাই এখানে থাকবে। আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষা নেই কেন? এবং রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্টই তো হচ্ছে সিটিজেন্স, নাগরিক, সিটিজেন। হ্যাঁ, সেই নাগরিকদেরকে প্রতিপক্ষ বানালে রাষ্ট্র হয়। সিটিজেন রাইটস কে তো আপনি তো এটা করতে পারেন না যে কোনো পলিটিক্যাল আইডেন্টিটি দিয়ে তাকে আপনি আদারিং করে রেখে দিলেন যে সে আমাদের না, সেজন্য সে এখানে আসতে পারবে না। এটা তো করতে পারবেন না আপনি, তাহলে তো আপনার রাষ্ট্র হলো না, এটা আপনি তো রাষ্ট্রদ্রোহিতামূলক। গত 15 বছর বা 15 বছর 7 মাস এটা কোনো রাষ্ট্র ছিল না, কোনো রাষ্ট্র ছিল না। এটা মানে এই প্রক্রিয়াগুলো, যেটা নিয়োগ প্রক্রিয়ার কথা বলছেন আপনি, নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এরকম যে ফ্যাসিবাদী স্ট্রাকচারের মধ্যে নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে আসা, এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছিল পুরো 15টা বছর। এবং এইভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এটা হয়েছে। এখানে কোনো মেধা দেখা হয়নি, এখানে কোনো ধরনের তার একাডেমিক এক্সিলেন্স কি সেটা দেখা হয়নি,
এখানে শুধু দেখা হয়েছিল সে আমাদের কিনা, আমাদের বলতে হচ্ছে সে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার সমর্থক কিনা। এখানে আমাদের বলতে আমি এখন বোঝাবো যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার সমর্থক হতে হবে তাকে, শুধু আওয়ামী লীগ হইলেও হবে না। আবার এটা একটা 2 নম্বর আছে, আপনি শুধু এখন ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার সমর্থক 2 জন আছেন, 2 জনের মধ্যে এখন নিয়োগকারী কর্তৃপক্ষকে অনেক জায়গায় শোনা গেছে যে কার কাছে কত টাকা নেবে। পুলিশের নিয়োগগুলোকে আমরা এরকম শুনেছি যে এখন অনেক ছেলেপেলে কান্নাকাটি করতেছে আর কি। ওই যে আপনি জানেন যে কয়েকদিন আগে কিছু নিয়োগ বাতিল হয়েছে। এসআই লোক বাতিল হয়ে গেল, ওরা এসে বলতেছে আমি তো এত লাখ টাকা দিয়েছি, এখন কি হবে আমার, এত লাখ টাকা দিয়ে ওখানে নিয়োগ পেয়েছে তারা। মানে ফ্যাসিস্টদের কাছে আসলে তার নিজের মানুষরাও নিরাপদ না, কেউ নিরাপদ না তার কাছে। ধন্যবাদ। এবং এই জন্য তার মৃত্যু কিন্তু অবধারিত, মানে কিন্তু- রানওয়েতে হ্যাঁ, সে মৃত্যুর রানওয়েতে সে চলে আসে, যে কোনো সময় মৃত্যু, কিন্তু সে বুঝতে পারে, সে একটা রঙিন চশমা থাকে তার চোখে, সে সবকিছুকে রঙিন দেখে, সে মনে করে যে কিয়ামত পর্যন্ত এরকমই থাকবে, এরকম করে একটা ভ্রমের মধ্যে চলে যায় পুরো ফ্যাসিস্ট রাষ্ট্র। মেজবাহুল আজম সওদাগর, আপনার কাছ থেকে আবারও শুনবো একই বিষয়ে। শরীফ প্রধান শুভ, আপনি এই প্রজন্মের, আপনি এই গণ অভ্যুত্থানে ছাত্রদের পক্ষে নেতৃত্ব দিয়েছেন এবং রাজপথে ছিলেন, আপনি নিজেও আহত হয়েছেন এবং অনেক সহকর্মীকে মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখেছেন, অনেক লাশ বহন করেছেন। সেক্ষেত্রে এই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যদি শিক্ষার্থীদেরকে যদি বা মেধার যদি মূল্যায়ন একটি রাষ্ট্র না করে, সেক্ষেত্রে সেই রাষ্ট্র কোন দিকে ধাবিত হয়? আমাদের রাষ্ট্র কি সেই জায়গায় এসে পৌঁছেছে? এই জায়গা থেকে তো উত্তরণের জন্যই আপনাদের আন্দোলন ছিল। কি করা উচিত? আপনারা কিসের, কোন স্বপ্নে? আপনাদের সামনে তো একটা ছবি ছিল যে এরকম একটি রাষ্ট্র চাই, সেই রাষ্ট্রটি কেমন ছিল, আসলে কেমন রাষ্ট্র হওয়া উচিত? যদি এখান থেকে বেরোতে হয় কি করা উচিত আমাদের? জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গেছে, কিন্তু বাংলাদেশকে একদম ধ্বংসের ধার প্রান্তে রেখে গেছে। দ্বার প্রান্তে না ধ্বংসই করে গেছে? ধ্বংসই করে গেছে একদম, আপনি বলতে পারেন। যে আপনি দেখুন যে বিগত 15 বছরে প্রায় 11 লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এই স্বৈরাচার হাসিনা। আমরা দেখেছি যে লাস্ট গণমাধ্যমে এসেছে গত 2-3 দিন আগে, শেখ হাসিনা পরিবারের 600-650 কোটি টাকা বিভিন্ন দেশে পাওয়া গেছে। সেটা তো ডক্টর ইউনূসের যে সারা বিশ্বে যে ওনার যে জনপ্রিয়তা, আমরা আশা করি সেই জনপ্রিয়তা মাধ্যমে বিভিন্ন রাষ্ট্র থেকে তিনি টাকাগুলো উদ্ধার করতে পারবেন। আপনি দেখেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আপনার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, আপনার সুইস ব্যাংকে টাকার পাহাড় করেছে। আমরা দেখেছি যে কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুরে বেগমপাড়া তৈরি করেছে, সেখানে সম্পদের পাহাড় করেছে এই ফ্যাসিস্ট হাসিনার যে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ যারা ছিল, আওয়ামী রাজনীতিবিদ যারা ছিল তাদের। অধ্যাপক মেজবা যেটি বললেন যে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোতে তার নিজের মানুষদের ছাড়া কাউকেই সে বিশ্বাস করে না, তো তারপরেও আপনারা পড়াশোনা করেছেন উন্নত জীবনের আশায় বা নিজেকে সমৃদ্ধ করবার আশায়, আদৌ কি সমৃদ্ধ করা গেছে বা ফিউচারটা কি এখন আপনাদের? জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিটটা ছিল যে মানুষের গণতন্ত্রে ভোটের যে অধিকার সেটাকে সুপ্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, মানুষের অধিকার ফিরিয়ে যে মানুষ গত 15 বছরে মানুষ তাদের ভোটের অধিকারকে প্রয়োগ করতে পারে না। দেখুন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটাধিকার, একদম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ রাষ্ট্রে যদি গণতান্ত্রিক সরকার থাকে, জনগণের ভোটের সরকার থাকে, তো সেই সরকার কিন্তু তারা জনগণের প্রতি যেরকম আস্থাশীল হয়, জনগণও কিন্তু সরকারের প্রতি আস্থাশীল হয়। সুতরাং একটা স্টেবিলিটি থাকে এবং সুতরাং সেই রাষ্ট্রে যে সরকার গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, সেই রাষ্ট্রে সরকার প্রধান জনগণের প্রতি দায়িত্বশীল হয়, জনগণের প্রতি একটি জবাবদিহিতা থাকে। সেখানে যেমন বেকারত্বের যে সমস্যা সেটা থাকে না, কারণ সরকার চিন্তা করে যে না, আমার এই রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেগুলিতে বেকারত্ব সমস্যা দূর করতে হবে, মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। সেটার জন্যই কিন্তু জুলাই আগস্ট গণঅভ্যুত্থানটা হয়েছে। স্বৈরাচার ফ্যাসিস্ট এই 15 বছরে বাংলাদেশকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে একদম শেষ করে দিয়ে গেছে। জলবায়ু তহবিলের 9/6 এটি একটি দৈনিকের খবর ছিল। জলবায়ু তহবিলের অপব্যবহার বা দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বর্তমান সরকার কোন কোন পদক্ষেপ নিতে পারে বা নিতেই হবে, এরকম কি মনে করেন আপনি? বাংলাদেশ জলবায়ু পরিস্থিতির কারণে যে পরবর্তীতে পরিস্থিতি, বাংলাদেশ খুবই ঝুঁকিপূর্ণ একটা অবস্থার মধ্যে আছে। যে ক্লাইমেট চেঞ্জের কারণে আপনার বাংলাদেশ যে একটু মানে নিম্ন অঞ্চলে অবস্থান করছে, যে ভূপৃষ্ঠের যে নিম্ন অঞ্চল, সেখানে যদি আপনার গ্রিন হাউস ইফেক্টের কারণে যে উত্তর মেরু দক্ষিণ মেরু যে বরফগুলি গলতে শুরু করে, উচ্চতা বেড়ে গেছে। হ্যাঁ, সেখানে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চলগুলি সেগুলি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হবে।
আমরা গণমাধ্যমে দেখেছি যে এই ফেসিস্ট হাসিনা সরকার জলবায়ু তহবিল থেকে প্রায় $14 বিলিয়ন আপনার ঋণ নিয়েছে, কিন্তু সেই ঋণগুলি সে এই আপনার উপকূলীয় অঞ্চলে যে অবকাঠামো নির্মাণ, বাঁধ নির্মাণ বা আশ্রয় কেন্দ্র নির্মাণ, সেগুলোতে খরচ না করে তারা সেগুলো লুটপাট করেছে। আমরা এমন দেখেছি যে আপনার ভোলাতে যেমন জ্যাকব টাওয়ার তৈরি করেছে, সেটা কিন্তু জলবায়ু তহবিল থেকে তৈরি করেছে। ওই তহবিল, হ্যাঁ, তহবিল থেকে। আপনার যে চর কুকরি মুকরি ভোলাতে, সেখানে বিনোদন পার্ক তৈরি করেছে, সেটা কিন্তু ওই যে জলবায়ু তহবিল থেকে, ফান্ড থেকে করেছে। মেজবা ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে জলবায়ু পরিবর্তনের ফলে যে সবচেয়ে ঝুঁকিতে যে দেশগুলো রয়েছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম, এবং এটি কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই জলবায়ু পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলা করবার জন্য সারা বিশ্ব কিন্তু এই ঝুঁকিপূর্ণ দেশগুলোকে একটু সহযোগিতার দৃষ্টিতে দেখে বা এক ধরনের মোটা তহবিল দিয়েছিল, ভারী তহবিল দিয়েছিল। এই তহবিলগুলো আসলে এইভাবে তসরুপ করার অর্থটা কি? তারা কি জলবায়ু পরিবর্তনের এই যে বাজে প্রভাবগুলো সম্পর্কে তারা অবগত ছিল না, না এই দেশ ধ্বংস হলে তাদের কিছু যায় আসে না? কোন মানসিকতা থেকে তারা এই কাজগুলো করেছে? আচ্ছা, বাংলাদেশ, ওটাকে আমরা বলি ক্লাইমেট ডিপ্লোমেসি, বাংলাদেশের যে জলবায়ু কূটনীতি, এই কূটনীতির একটা অন্যতম লক্ষ্য হচ্ছে যে দেশগুলো ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী, তারা এক ধরনের একটা কমিটমেন্ট করেছে যে যারা যে সমস্ত দেশ ক্ষতিগ্রস্ত তাদেরকে তারা এক ধরনের ফাইন্যান্স করবে আর কি। এবং এই ফাইন্যান্সটা দিয়ে তারা করবে, যদিও তারা যে পরিমাণ তারা ওয়াদা করে সেই পরিমাণ শেষ পর্যন্ত যদিও পাওয়া যায় না, কিন্তু যেটুকু পাওয়া যায় এটার পরিমাণটা অনেক অনেক বেশি, আমাদের মতো তৃতীয় বিশ্বের জন্য অনেক বেশি আর কি সেটা পাওয়া যায়। এখন এটা দিয়ে কি করবে? তো জলবায়ু পরিবর্তনের 4টা মানে মূল, এটাকে রোড ম্যাপ বলা হয় আর কি। হ্যাঁ, 4টা স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছিল। একটাকে বলে অ্যাডাপ্টেশন, একটাকে বলে মিটিগেশন, আর একটাকে বলে টেকনোলজি, একটা হচ্ছে ফাইন্যান্স। অ্যাডাপ্টেশন বলতে আপনি যে চেঞ্জিং যে এনভায়রনমেন্ট আছে, মানে পরিবর্তিত যে এনভায়রনমেন্টের খাপ খাওয়ানোর সক্ষমতা তৈরি করা আর কি। তো ম্যাক্সিমাম যে ক্লাইমেট ফান্ড গুলো আসে এই অ্যাডাপ্টেশনের উপর প্রজেক্ট নেওয়ার জন্য আর কি। তো অ্যাডাপ্টেশনের উপর যে প্রজেক্টগুলো নেওয়া হয়, এই প্রজেক্টগুলোর উপরে স্টাডি করে দেখা যায় যে প্রজেক্টগুলোকে কেন্দ্র করে শত শত সরকারি কর্মকর্তার বিদেশ সফর হয়েছে, এবং সেটা তারা দেখাচ্ছে যে এই করার জন্য আমরা মাছ কিভাবে চাষ করে এটার জন্য বিদেশে গেছে, গরুকে কিভাবে ঘাস খাওয়াইতে হবে এটার জন্য বিদেশে গেছে। এগুলো প্রত্যেকটা প্রজেক্টের সাথে কিন্তু দেখবেন আপনি ওই জলবায়ু পরিবর্তনের অ্যাডাপ্টেশন যে স্ট্র্যাটেজি, তার সাথে রিলেট করে প্রজেক্টগুলো তৈরি করা হয়েছে, এবং প্রত্যেকটা প্রজেক্টের ফান্ড পাওয়া হয়েছে, এবং প্রত্যেকটা ফান্ডকে এইভাবে মিস ইউজ করা হয়েছে। আমার সহ আলোচক যেটি বললেন যে জ্যাকব টাওয়ার, তারপর চর কুকরি মুকরির কথা যেরকম, দুইটা এক্সাম্পল, এরকম অসংখ্য এক্সাম্পল। এবং একটা পর্যায়ে আমরা জানি যে দক্ষিণাঞ্চলের বিশেষ করে কোস্টাল বেল্টের 23টি জেলায় এরকম পার্ক, ইকো পার্ক নামে ব্যক্তিগত নামে ওই পার্কগুলো করা হয়েছে, অনেক কিছু, এবং অনেকগুলো প্রকল্প ব্যক্তিগত, একেবারে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ বা নেতাদের নিজস্ব নামেই এই প্রকল্পগুলো হয়েছে। এখন এটার ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতে হবে আপনাকে, যে আপনার অ্যাডাপ্টেশন অর্জন হলো কিনা, কতটুকু অ্যাডাপ্টেশনের লক্ষ্যটা অর্জিত হয়েছে, সেটা কিন্তু স্টাডি করা হয় না, শুধুমাত্র মানে প্রজেক্টটা নেওয়া হয়, এবং প্রজেক্টটা নিচ্ছে, বিদেশ যাচ্ছে, তারপরে গাড়ি ব্যবহার করতেছে, যিনি প্রজেক্টের পিডি তার জন্য একটা, তার ওয়াইফের জন্য একটা, হ্যাঁ, তারপর এইভাবে মানে বিলাসবহুল একটা অবস্থা। এইভাবে আসলে টাকাগুলোকে লুটপাট করা হয়েছে। এই প্রকল্পগুলো তো আসলে এখনো আছে, সেক্ষেত্রে এই প্রকল্পগুলোকে কিভাবে সময়োপযোগী করা যায়? এই প্রকল্পগুলো, এগুলোকে রিফর্ম করতে হবে, এগুলোকে মিস ইউজ কোথায় কোথায় হয়েছে এটা তদন্ত করতে হবে, এটা বের করতে হবে, যেটা অপচয়করণের ব্যয়টা, যেটা ব্যয় হচ্ছে এটা কমায় দিতে হবে। আপনি জানেন যে প্রফেসর ইউনূস আসার পরে প্রধান উপদেষ্টা কিন্তু অনেকগুলো প্রজেক্ট এইভাবে দেখে দেখে, শুধু ফার্স্ট সাইটে এইভাবে দেখে দেখে এটাতে কমায় দিচ্ছে 2000 টাকা, এটাতে 1000 টাকা, এটাতে 3000 কোটি টাকা, এইভাবে কমায় দিচ্ছে। কারণ আপনি এক নজর দেখলেই আপনি বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ওভার এস্টিমেটেড প্রজেক্ট নেওয়া হয়েছে আর কি। এবং এই যে প্রকল্পগুলো ব্যক্তি মালিকানায় চলে গেছে, সেগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত হওয়া উচিত? এগুলো তদন্ত হওয়া উচিত। ব্যক্তি মালিকানায় গেল, কারা গেল, কিভাবে গেল ব্যক্তি মালিকানায়, প্রত্যেকটা তদন্ত করলে এটা থলের বিড়ালটা বের হয়ে আসবে, যে কারা কারা কি উদ্দেশ্যে কিভাবে এটাকে মিসইউজ করেছিল, কোথাও ইকোনমিক কোড অফ কন্ডাক্ট কিভাবে ভঙ্গ করা হয়েছে, প্রত্যেকটা জিনিস তদন্ত করে বের করতে হবে। তা নাহলে এই জিনিসটাকে কিন্তু আপনি থামাইতে পারবেন না। আর বাংলাদেশের ক্লাইমেট ডিপ্লোমেসি যেটা চলছে, এটা
মানে আমি এটা নিয়ে গবেষণা করছি, এটার বিস্তারিত এখন আমি বলবো না, তবে প্রাথমিকভাবে এটুকু বলবো, এর মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে কর্মকর্তাদের বিদেশ সফর, এটার একটা মুখ্য উদ্দেশ্য, এটা এর মাধ্যমে ব্যাপক লুটপাট। জি, পাচ্ছি। মেজবাহুল আজম সওদাগর, আপনার কাছ থেকে আরেকটি বিষয় আমরা শুনতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা একটি সংবাদের শিরোনামে দেখছি দৈনিক মানব জমিনের খবর, খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বিগ্ন চিকিৎসকরা। এই দাবি 101 চিকিৎসকের। তারা তার স্বাস্থ্য নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় ছিলেন এবং তিনি আসলে এতটাই অসুস্থ ছিলেন যে এক ধরনের ঝুঁকিতেই ছিলেন। এ ধরনের পরিস্থিতি ভবিষ্যতেও তো হতে পারে, তো সেক্ষেত্রে নীতিগত বা আইনগত কোনো পরিবর্তন আনা উচিত কিনা, বা এই ভবিষ্যতে এরকম বাস্তবতা যদি হয় সেক্ষেত্রে আমাদের কোন পথে আগানো উচিত? এখন বেগম খালেদা জিয়াকে এই অত্যাচার নিপীড়নের মধ্যে যে ফেলানো হয়েছিল, এটা তো রাজনৈতিক প্রতিহিংসা থেকে ফেলানো হয়েছিল, এখানে তো আইনের কোনো ব্যাপার নেই। যেমন আইন অনুযায়ী উনি জামিন পাওয়ার যোগ্য, ওনাকে জামিন দেওয়া, আবার আইন তো মানুষের জন্য, আবার আইন অনুযায়ী ওনার চিকিৎসা পাওয়ার যোগ্য, উনি চিকিৎসা ওনাকে দেওয়া হয়নি। এইভাবে প্রত্যেকটা জিনিস থেকে ওনাকে, এবং আইন অনুযায়ী তো আসলে উচ্চ আদালত দণ্ড সবসময় আমরা দেখেছি। আপনি কখনো শুনেছেন যে নিম্ন আদালতে দণ্ড দিয়েছে, ওটা উচ্চ আদালতে এসে ডাবল, রাষ্ট্রপক্ষ আবার আপিল করেছে, এটা আমরা কখনো শুনিনি। এবং দেখেন, এই যে আজকে সে হাজার হাজার কোটি টাকা সে চুরি করছে, আজকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আমাদেরকে পরিষ্কার রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। আর সে বেগম খালেদা জিয়াকে বলতো কি, প্রত্যেকটা জনসভায় বলে বেড়াতো এতিমের টাকা চুরি করছে বেগম খালেদা জিয়া, এবং যে টাকাটা কিন্তু 9 কোটি টাকা হয়েছে, যে টাকাটা অ্যাকাউন্ট থেকে কখনো তোলা হয়নি, সে টাকাটা চুরি করে কিভাবে? মানে অবাক কাণ্ড। একটা ক্লাস 3 বাচ্চা ওই কথাটা, যে টাকাটা ব্যাংক, ক্লাস 3 বাচ্চা বুঝবে যে ব্যাংক থেকেই তোলা হয়নি, তো সেটা আবার আত্মসাৎ করে কিভাবে? আবার যাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে খালেদা জিয়ার নাম নেই, খালেদা জিয়ার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, তারপরে তাকে এই মামলায় তাকে দীর্ঘদিন তাকে কারাভোগ করতে হয়েছে। এটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। না, ভবিষ্যতেও তো আমাদের এরকম চ্যালেঞ্জ আসতে পারে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে। এবং বেগম খালেদা জিয়ার নামে যেটা করা হয়েছে, এই যে মিথ্যা মামলা দেয়া, প্রত্যেকটা মামলা দেখেন মিথ্যা প্রমাণিত হয়েছে। এত বড় একটা ফ্যাসিস্ট রিজিম দীর্ঘ 17 বছর এখানে ক্ষমতায় থাকলো, কেন তারা পারলো না খালেদা জিয়ার একটা মামলা প্রমাণ করতে, বা তারেক রহমানের একটা মামলা প্রমাণ করতে পারলো না? কেন? প্রমাণ করলে তো আমরাও ধরে নিতাম, হ্যাঁ এটা সত্য, প্রমাণিত হয়েছে, একেবারে নির্ভুলভাবে প্রমাণিত হয়েছে, আমরা কোনো কথা বলতে পারতাম না। কিন্তু সেটা তো পারলো না তারা। এর দ্বারা কি মনে হয়? তাদের উদ্দেশ্য ছিল যে প্রতিহিংসা, মানে প্রতিপক্ষকে শেষ করে দেওয়া। এই মিশন নিয়ে তারা নেমেছিল, এটা হচ্ছে তার মিশন। ভবিষ্যতে আমাদের তো এরকম বাস্তবতার মুখোমুখি রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই জায়গাগুলোতে বের হতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। এই যে মিথ্যা মামলা দেয়া, খালেদা জিয়া এবং তারেক রহমানের নামে যেভাবে মিথ্যা মামলা, একইভাবে তো অনেক রাজনৈতিক নেতাদেরকে হ্যারেস করা হয়েছে। শুধু কি এই দুইজন, আরো অনেক। এমকে আনোয়ারের মতো নেতা মামলা নিয়েই মারা গেল, মামলা নিয়ে মারা গেল, দণ্ডিত হয়ে। কোনো ধরনের ন্যায় বিচার তারা পায়নি। আদালতে এমন ভাবে আচরণ করতো আদালতের বিচারকরা, অথচ এখন তো তাদেরও কিছু নেতারা জেলখানায় আছে, তাদের মানবাধিকার নিয়ে কিন্তু প্রশ্ন তোলার চেষ্টা করছেন। এখন তারা ওই মানবাধিকার নিয়ে যদি প্রশ্ন করার অধিকার থাকে, তাহলে আমরা যারা কথা বলছি, আপনি কথা বলছেন, উনি কথা বলছে, আমাদের কথা বলার রাইট আছে। কিন্তু যারা দীর্ঘ 17 বছর মানবাধিকার লঙ্ঘনকে প্রত্যক্ষভাবে সমর্থন করেছিল, তাদের তো তাদের নেতাদের উপর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা এই কথা বলার রাইট তো তাদের নাই। এটা থাকলে আমাদের থাকবে। ধন্যবাদ। আমরা অলওয়েজ মানবাধিকার লঙ্ঘন। প্রফেসর মেজবাহুল আজম, একই বিষয় শরীফ প্রধান শুভ, ছোট করে আমরা অনুষ্ঠান শেষ করব। একই বিষয়, যে এই যে রাজনৈতিক নেতাদের, খালেদা জিয়ার মতো বা জনাব তারেক রহমানের মতো নেতৃত্বকে যে মামলা দিয়ে হয়রানি বা আইনকে বেআইনিভাবে ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করা, এই সংস্কৃতি থেকে তো আমাদের বেরোতে হবে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? ফ্যাসিস্ট হাসিনার রিজিমে যে কোর্ট আসলে তার স্বাভাবিক কার্যক্রম করতে পারতো না। অনেকে বলতো যে কোর্টে যে রায় হতো সেটা গণভবন থেকে লিখে দেওয়া হতো, এমন একটা পরিস্থিতি ছিল। আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কোর্টে যেতেন, শত শত হাজার হাজার নেতাকর্মী ওনার জন্য, এবং কি পরিমাণ হ্যারাসমেন্ট করা হতো, পুলিশ দিয়ে হামলা করা হতো, জল কামান বা রাবার বুলেট নিক্ষেপ করা হতো। মানে মাঝে মাঝে যে সরকারের যে পেটুয়া বাহিনী ছিল, ছাত্রলীগ, যুবলীগ, যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, তারা হামলা করত, কি পরিমাণ হ্যারাসমেন্ট করেছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক দীর্ঘদিন উনি কারারুদ্ধ ছিলেন, মিথ্যা মামলা দিয়ে অনেকে দেখা হয়েছে। অনেকে বলতো যে ওনাকে স্লো পয়জন দিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। কিছু নেতারা দুর্নীতির দায়ে কারারুদ্ধ আছে,
বা বিচারিক আদালতের সিদ্ধান্তেই তাদেরকে কারাগারে রাখা হয়েছে। এখন তাদেরকে হ্যান্ডকাপ পরানো হলো কি হলো না, কারাগারে তাদের কোথায় রাখা হলো কি হলো না, এসব বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এক শ্রেণীর মানুষ কিন্তু প্রশ্ন তোলার চেষ্টা করছেন। অতীতে আমরা এই মানুষগুলোকে কিন্তু এই যে বেগম খালেদা জিয়ার মতো যারা অসুস্থ হয়ে কারাগারে ছিলেন, এম কে আনোয়ারের মতো নেতারা মামলার ঘানি টানতে টানতে মারা গেলেন, তাদের বিষয় নিয়ে কথা বলতে দেখিনি। তো এরকম যদি মনে করেন পক্ষপাতমূলক মানবাধিকার বয়ান তৈরি করা হয়, সেক্ষেত্রে সেটা আমাদের জন্য কতটা সুখকর বা কতটা ভীতিকর? গণমাধ্যমে দেখতে পাই যে যারা এই ফ্যাসিস্টের যারা সুবিধাভোগী ছিল, যারা মন্ত্রী ছিল, যারা এখন কয়েকজন যারা গ্রেফতার হয়েছে, যদিও হাজার হাজার, গতকাল দেখলাম যে ইন্ডিয়া প্রেস ক্লাবের 35,000 মানুষ সেখানে আছে। হ্যাঁ, গৌতম লাহিড়ী উনি বলেছেন যে 45,000-এর মতো আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে পালিয়ে গেছে, যারা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছিল, হাজার হাজার নেতাকর্মীকে আপনার পঙ্গু করেছে, আর হাজার হাজার নেতাকর্মীকে যারা হত্যা করেছে। তো তারা কিভাবে পালিয়ে গেল? যারা মানবাধিকার বিষয়ে এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, তাদের আমি মনে করি তাদের বিচার হওয়া দরকার। কারণ এখন তো যারা গ্রেফতার হয়েছেন তারা দেখি কোর্টে এসে কথা বলতে পারেন, কিন্তু একটা সময় ছিল এই ফ্যাসিস্টের আমলে যারা বিরোধীদলীয় নেতাকর্মী যারা জেলে গেছেন, তারা কথা বলা তো দূরের কথা, তাদেরকে মানে হাতে পায়ে ডান্ডা বেরি লাগিয়ে তাদেরকে কোর্টে নিয়ে আসা হতো। আমরা যারা জেলে ছিলাম, আমরা দেখেছি আমরা যে রুমে থাকতাম সে রুমের উপর থেকে টয়লেটের পানি পড়তো, আমরা নামাজ পড়তে পারতাম না। রমজান মাসে আমরা মানে খুবই একটা ভয়ানক পরিস্থিতিতে আমরা ছিলাম। তো তারা তো কোর্টে এসে দেখি যে কথা বলতে পারে, মিডিয়া ফেস করছে, অনেকে অনেক মেসেজ দিচ্ছে। এগুলি আমি মনে করি এগুলি বন্ধ করা উচিত। কারণ মানে এরকম পক্ষপাত দুষ্ট আচরণ যদি করা হয়, যে বিরোধী দলীয় নেতাকর্মীদের এক ধরনের আচরণ, তাদেরকে আবার কথা বলতে দেওয়া হচ্ছে। অনেকে দেখলাম যে তারা বাসার তৈরি রান্না করা খাবার খাচ্ছে জেলখানায় বসে। এটা আসলে আর আমাদের কি করা হতো, আমাদের খাবারের পাথরের পরিমাণ এত বেশি ছিল, আমরা মানে খাওয়ার উপযোগী ছিল না। এতটা নিষ্ঠুর নির্দয় আচরণ আমাদের প্রতি করা হয়েছিল। নিশ্চয়ই যারা এগুলি এখন বলে তাদেরকে আসলে দুই সময় থেকেই বিচারের আওতায় আনা উচিত। দুই সময় থেকেই আমাদের শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যৎ রাজনীতির পথকে আরো মসৃণ করতে হবে এবং উন্নত গণতন্ত্রের যে যাত্রা আমরা চিন্তা করছি বা যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনা সবচেয়ে বেশি জরুরি। এবং যারা এই মুহূর্তে মানবাধিকারের কথা বলছেন, তাদেরও আসলে প্রিভিয়াস সময়কে মূল্যায়ন করা অনেক বেশি জরুরি, তাই তো? জি অবশ্যই। জি, ধন্যবাদ শরীফ প্রধান শুভ, ধন্যবাদ প্রফেসর মেজবাউল আজম সওদাগর, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।